হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর সাজিয়া হক বাঁধন। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসছি। আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3। আজকে আমি চ্যাপ্টার 3 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এই বিষয় নিয়ে একটু ভালোভাবে জানি। তাহলে কিভাবে আমরা এটা ভালোভাবে জানতে পারি? সেটা হচ্ছে গিয়ে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি তফাৎটাই বা কি সেটা আমরা একটু জানি। ডি ব্লক মৌল হচ্ছে সেই সকল মৌল যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রনটি থাকবে সেই ইলেকট্রনটি ডি অরবিটালের মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে কি অবস্থান্তর মৌলকে আমরা ডি ব্লক মৌল বলতে পারবো না? হ্যাঁ, অবস্থান্তর মৌলের ক্ষেত্রেও আমরা সেগুলোকে ডি ব্লকের মৌল বলতে পারি, কিন্তু এগুলোর মধ্যে একটু তফাৎ রয়েছে। তাহলে সেই পার্থক্য বা তফাৎটা কি সেটা আমরা একটু জানবো। আমি আজকে আমার এই ছোট্ট আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এখান থেকে কি কি কোয়েশ্চেন আনসার করতে হয়, কি কি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়তে হবে সেই বিষয়ে ছোট্ট এই আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু বোর্ডে ফিরে যাই। জিঙ্ক মৌল, স্ক্যান্ডিয়াম মৌল এবং হচ্ছে আয়রন মৌল, এই তিনটি মৌল নিয়ে আজকে আমি ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এই ব্যাপারটি আলোচনা করব। তাহলে চলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কি হয় সেটা দেখা যাক। 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 3d, 4s2, 3p6, then 3d10। চলো আমি একটু কাউন্ট করে দেখি। 2 2 4, 6 4 10, 10 2 12, 13 14, 15 16 17, 18 19 20, 20 10 30। ওকে, এবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, দেন 2 2 4, 4 2 6, 6 6 12, 13 14 15, 16 17 18, 19 20, তারপর হচ্ছে আমাদের 21। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2। 2 2 4, 6 4 10, 10 2 12, 13 14, 15 16 17, 18 19 20, 6 26। ওকে, তাহলে চলো ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এই ব্যাপারটি আসলে মূল পার্থক্যটা কোথায় সেই তিনটি উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে জিঙ্কের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটি 3d অরবিটালটি ডি ব্লকটি পূর্ণ রয়েছে, অর্থাৎ ডি ব্লকের মৌল সেই সকল ডি ব্লক মৌল তাকেই আমরা বলবো যাদের ডি অরবিটালটি পরিপূর্ণ অবস্থায় থাকবে, এবং ডি অরবিটালটি যদি D1 থেকে 9 এরকম আংশিক পূর্ণ অবস্থায় অথবা D5 অর্ধপূর্ণ অবস্থায় থাকে, অথবা D1 D2 D3 D4 D5 6 7 এরকম থাকে, তাহলে আমরা তাদেরকে অবস্থান্তর মৌল বলবো। হ্যাঁ, তবে অবস্থান্তর মৌলের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যেটা হচ্ছে আয়নিক অবস্থায় এটা হইতে হবে, অর্থাৎ আয়নিক অবস্থায় তোমার ডি অরবিটালটি এরকম আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে হবে। তাহলে জিঙ্ক 2+ যদি চিন্তা করি, 2+ মানে দুইটি ইলেকট্রন চলে গিয়েছে, সেক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুইটি ইলেকট্রন চলে যাওয়ার পরও 3d অরবিটালটি 10টি ইলেকট্রন পরিপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি একটি ডি ব্লক মৌল। এটি একটি ডি ব্লক মৌল, ডি ব্লক
মৌল, এটি অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা জানি 21, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়াম পরমাণু অবস্থায় ডি ব্লকের মৌল, অর্থাৎ ডি ব্লকেরই মৌল। এখন চলো এটি অবস্থান্তর মৌল কিনা এটার আয়নিক অবস্থাটা আমরা একটু দেখি। স্ক্যান্ডিয়াম 21 3+ করলে 2টি ইলেকট্রন চলে যাবে, 1টি ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ 3d1 এবং 4s2 এখান থেকে চলে গেছে। সেই ক্ষেত্রে এই আয়নিক অবস্থাতে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়াম এই আয়নিক অবস্থাতে 3d অরবিটালের উপস্থিতি নাই, অর্থাৎ 3d অরবিটালটি অনুপস্থিত রয়েছে। সুতরাং আমরা বলতে পারি এখানে স্ক্যান্ডিয়াম হচ্ছে অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল নয়। এটাকে আমরা বলবো স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। কেননা আয়নিক অবস্থাতে ডি অরবিটালের উপস্থিতি এখানে নেই, অর্থাৎ অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে ডি এর উপস্থিতি থাকতে হবে এবং ডি ব্লকটি এরকম আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে হবে, তাহলে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। এই ক্ষেত্রে সেই শর্ত প্রযোজ্য হচ্ছে না, তো স্ক্যান্ডিয়ামকে আমরা কি বলতে পারছি না, সুস্থিত আয়নকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারছি না। চলো এখন একটু আয়নের ক্ষেত্রে চিন্তা করা যায়। আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা Fe2+ করি সেক্ষেত্রে হচ্ছে 2টি ইলেকট্রন চলে যাচ্ছে, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d6, অর্থাৎ 2টি ইলেকট্রন চলে যাওয়ার পরও 3d এর উপস্থিতি রয়েছে, অর্থাৎ 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আয়নিক অবস্থাতেও এটি হচ্ছে অবস্থান্তর মৌল এবং পরমাণু অবস্থাতেও একে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। কিন্তু অবস্থান্তর মৌলটি অ্যাকচুয়ালি সুস্থিত আয়নের ক্ষেত্রে কাউন্ট করা হয়ে থাকে। তাহলে চলো Fe3+ এর ক্ষেত্রে কি দেখা যায়। Fe3+ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5, অর্থাৎ 2টি এবং একটি চলে গেলে Fe3+ হয়। এক্ষেত্রেও এটি একটি অবস্থান্তর, যাচ্ছে যে এটি একটি অবস্থান্তর মৌল। কেননা আমরা জানি অবস্থান্তর মৌলের ক্ষেত্রে শর্ত হচ্ছে সুস্থিত আয়ন যখন হবে তখন এটি অবস্থান্তর মৌলে পরিণত হবে। তাহলে দেখা যাচ্ছে যে জিঙ্ক যখন আয়নিক অবস্থাতে যায় তখন এটি 3d10 ব্লকটি পূর্ণ অবস্থায় থাকে, D10, অর্থাৎ এটি অবস্থান্তর মৌল হতে পারবে না, এটি একটি ডি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম সুস্থিত আয়নিক অবস্থায় যখন যায় সেটি তখন অবস্থান্তর মৌল হয় না, সেটি তখন অবস্থান্তর মৌলের পর্যায়ে পড়বে না, কেননা এখানে 3d যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি অনুপস্থিত যখন আমি সুস্থিত আয়নিক অবস্থায় নিয়ে যাচ্ছি। অপরদিকে আয়নের ক্ষেত্রে 2টি সুস্থিত আয়নের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 3d উপস্থিত রয়েছে এবং অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এটি প্রদর্শন করছে, অর্থাৎ আমরা বলতে পারি সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। কেননা ডি ব্লক মৌলগুলো হওয়ার জন্য D10 অবস্থায় থাকতে হবে আর অবস্থান্তর মৌলগুলো 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। তাহলে আশা করি বন্ধুরা তোমাদের সবাইকে আমি বোঝাতে পারছি, অথবা যে স্টুডেন্ট তোমাদেরকে আমি বোঝাতে পারছি আসলে অ্যাকচুয়ালি ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এই দুইটা টপিকের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে, তুমি কখন কোনটিকে অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল বলবে এটা অবশ্যই তোমরা এখন বুঝতে পেরেছো। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আজকের মতো এখানেই আমার ক্লাসটি শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার সাথে আমার পাশে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে সবসময় আমার ক্লাসটি করার জন্য থাকবে। তো আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।